করতে হয়নি, ওই 10 থেকে এসেই পক্ষে 3 থেকে 4 মিনিট। হ্যালো এভরিওয়ান, আমি সবার গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন তো আমরা আছি সুইডেনে, আর আগের ব্লগটা যেখান থেকে শেষ করেছি তারপর থেকেই এই ব্লগটা শুরু করছি। স্কানসেন ক্রোনান থেকে ফিরে এসে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করার জন্য এসেছিলাম। আর লাঞ্চ কিন্তু আমাদের হোটেলে ছিল না, তবে আমরা যেখানে আছি তার নিচে একটা তন্দুরি হোটেল বলে অপশন ছিল, তো সেখানেই চলে এসেছি। আর যেখানে আমরা অর্ডার দিয়েছি কিছু ইন্ডিয়ান ফুডের। এমনিতে ইন্ডিয়ান ফুড তো আমরা নেদারল্যান্ডসেও পাই না, তাই ঘুরতে এসে যখন পেলাম তখন তার অপশন আর ছাড়লাম না। যে রেস্টুরেন্টে এসেছিলাম সেখানে এই সব স্যালাডের অপশনগুলো ছিল বাফেতে। যে যে ফুড আইটেম আপনাদের পছন্দ সেগুলো অর্ডার করলে তারা সেই মতোই সার্ভ করবে। দেখুন এখানে স্যালাডের মধ্যেও প্রচুর অপশান ছিল, কিন্তু পেঁয়াজ, শসা, অলিভস, গাজর, টমেটো, এছাড়াও বিভিন্ন টাইপের আচারও ছিল। এই সব কিছুর মধ্যে থেকে আমি আমার পছন্দ মতো কিছু স্যালাড আইটেম, ওই শসা, পেঁয়াজ আর অবশ্যই পাইনাপেল আচার নিয়ে এসছিলাম। পাইনাপেলটা কিন্তু খাওয়ার মাঝে মাঝে খেতে বেশ ভালোই লাগে। বেশিক্ষণ আবার আমাদেরকে ওয়েট করতে হয়নি, ওই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদেরকে আজকের লাঞ্চ সার্ভ করে দিয়েছে। প্রথমে অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন, যার সাথে রাইস ছিল কমপ্লিমেন্টারি, আর ওইদিকে নিয়েছিলাম বাটার চিকেন, যেটাও কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। আর অবশ্যই এখানে যে কোনো আইটেমের সাথে, মানে গ্রেভি টাইপের আইটেমের সাথে আপনি নান আর রাইস অবশ্যই কমপ্লিমেন্টারি পেয়ে যাবেন। তো চলুন টেস্ট করা যাক তাহলে। বেশ অনেক দিন হয়ে গেল রেস্টুরেন্টের খাবার তো একেবারেই খাওয়া হয়নি, বিশেষ করে এইসব ইন্ডিয়ান ফুড, তন্দুরি চিকেন, বাটার চিকেন, নান, রাইস। চলুন তাহলে। বাহ, গ্রেভিটা তো বেশ সুন্দর হয়েছে। ইউরোপে বসে যে এত সুন্দর ইন্ডিয়ান ফুড খাবো সেটা কিন্তু ভাবতেও পারিনি। আর এখানে কিন্তু ফুডের প্রাইস আমাদের নেদারল্যান্ডসের থেকেও বেশ অনেকটাই কম। তবে এই বাটার চিকেন আর তন্দুরি চিকেনের গ্রেভিটা একদম সেম ছিল, একই গ্রেভিতে রান্না করা হয়েছিল, কিন্তু তন্দুরি চিকেন হওয়ার জন্য চিকেনটার মধ্যে একটা বেশ স্মোকি ফ্লেভার পাওয়া যাচ্ছিল, যার জন্য বেশি ভালো ছিল। যেখানে নান, রুটি এইসবের অপশান থাকে সেখানে কিন্তু আমি ভুলেও রাইস খাই না, তাই অ্যাজ ইউজুয়াল আজকেও আমি রাইসে তো হাত দিইনি, কিন্তু নানটা আমি বেশ এনজয় করেছিলাম এই তন্দুরির সাথে। তাহলে এই লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর আবার বাইরে যাওয়ারও প্ল্যান আছে। চিকেনটা কিন্তু ছিল সফট, জুসি আর টেন্ডার। থেকে বড় কথা হলো এখানে যে শুধুমাত্র ইন্ডিয়ান খাবার পাওয়া যাচ্ছে বলে ইন্ডিয়ান মানুষজন আসছিল তা না, এখানে তো প্রচুর সুইডিশ মানুষজনও ছিল যারা আমাদের ইন্ডিয়ান ফুড বেশ এনজয় করে খাচ্ছিল। বিশেষ করে এইসব বিরিয়ানি, গ্রেভি আইটেম, তাছাড়া তন্দুরি, যেটা দেখেও বেশ ভালো লাগছিল। লাঞ্চটা কমপ্লিট করে আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে, কারণ আমাদের এখান থেকে 2:30টার সময় একটা ফেরি আছে। প্রথমে তো আমরা আসলাম বাসে করে, আর সেখান থেকে আমরা ফেরিতে করে যাব এখানকার আইল্যান্ড ট্যুর করতে। মানে গোথেনবার্গে এরকম একটা স্পট আছে যেখানে সমুদ্রের ওপরে আপনি প্রচুর আইল্যান্ড দেখতে পাবেন। এটা কিন্তু নর্থ সি, আমরা এখন সমুদ্রের ওপর দিয়ে যাচ্ছি। আর ওই যে দূরে পাহাড়ের মতো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু এক একটা আইল্যান্ড। ইনফ্যাক্ট এখানে তো এমন প্রচুর আইল্যান্ড আছে যেখানে মানুষজন বসবাস করে। এই আইল্যান্ডগুলো দূর থেকে দেখতে বেশ অসাধারণ সুন্দর লাগছিল। তবে আমরা যদি দিনের বেলায় আসতে পারতাম তাহলে আরও ভালো হতো। তবে এখন সবে ওই 2:45 মতো বাজে, তার মধ্যে এখানে দেখুন কেমন সন্ধে নেমেছে। আসলে শীতকালের সময় এখানকার দিন খুবই কম হয়, ওই 4 থেকে 5 ঘন্টা মতো দিন থাকে, তারপরে এরম সন্ধে। এত তাড়াতাড়ি যে সন্ধে হয়ে যাবে সেটা একেবারেই বুঝতে পারিনি। এছাড়াও আজকে একটু মেঘলা ছিল বলে আরও বেশি অন্ধকার লাগছে, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে, তাই না? ওই দূরে আইল্যান্ডের মধ্যে যাওয়ারও বেশ ইচ্ছে ছিল, কিন্তু ওইটা আবার এই সব ফেরি নিয়ে যায় না। যদি আপনার পার্সোনাল ফেরি থাকে তাহলে আপনি অবশ্যই ওই আইল্যান্ডগুলো ভিজিট করতে পারেন, কারণ নিচে ঠিক কতটা গভীর আছে বা ধাক্কা লেগে যদি কিছু হয়ে যায় তখন
এই সমুদ্রের ওপরে আইল্যান্ডগুলোকে আর্কিপেলাগো বলে। আর গোথেনবার্গে এই আর্কিপেলাগো কিন্তু একটা মাস্ট ভিজিট ট্যুরিস্ট প্লেস। আর বিভিন্ন আইল্যান্ডের মধ্যে আপনি এখানে কিন্তু বাড়ি দেখতে পাবেন, আর যে বাড়িতে মানুষজন থাকে এবং বসবাস করে। এখন আমরা একটা আইল্যান্ড থেকে আর একটা আইল্যান্ডেই যাচ্ছি, আর যেখানে গিয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড করব। যদি দিনের বেলায় আসতাম তাহলে হয়তো ওই আইল্যান্ডটা ঘুরে দেখতাম আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাতাম, বাট যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে সেহেতু আর আইল্যান্ডের মধ্যে যেয়ে লাভ নেই। কারণ আইল্যান্ডও মানুষ গ্রামে যেরকমভাবে বসবাস করে ঠিক সেই একই রকমভাবেই বসবাস করে। আর এক একটা এরম আইল্যান্ডের ওপরে সুন্দর লাইট দেওয়া আছে যাতে আপনি ডিরেকশন বুঝতে পারেন। আমরা কিন্তু নেক্সট আইল্যান্ডে চলে এসেছি, আর যেখানে এই ফেরিটা বেশ কিছুক্ষণের জন্য দাঁড়াবে। আর ততক্ষণ পর্যন্ত যদি কারো নামার থাকে তারা নেমে পড়বে, আর যদি কেউ উঠতে চায় তারা উঠতে পারে। আর দেখুন এখানে আমরা বসেছিলাম, ফেরিটা কিন্তু বেশ অনেকটাই বড় ছিল, যার জন্যে অনেকটা স্পেস ফাঁকাও ছিল। এখান থেকে ফেরি ছেড়ে দিয়েছে, এখন আমরা যাব নেক্সট আইল্যান্ডে। আর আইল্যান্ডগুলো বেশ বড় বড় কিন্তু। সন্ধে 6টার সময় লাস্ট ফেরি, আর এখন ঘড়িতে সময় 3টে থেকে 3:15 মতো হবে। তো আমরা লাস্ট ফেরির জন্য ওয়েট করব না, যদি বাই চান্স সেটা না আসে তাই অবশ্যই চেষ্টা করব যাতে 5টার মধ্যে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারি। না হলে যদি ফেরি না পাই সারা রাত কীভাবে এই আইল্যান্ডের মাঝখানে কাটাবো সেটা ভেবেই বুকের ভেতরটা কেমন যেন ভয় পাচ্ছে। এতক্ষণ তো আমি ওই সাইডটাতে বসেছিলাম, বাট মনে হলো যে ওই দিকের থেকে এই দিকের ভিউ বেশি ভালো আছে, তাই ওই দিকে যেয়েও কিছুটা ভিডিও করেছিলাম। দেখুন এই মাঝে মাঝে এই লাইটগুলো দেখতে সমুদ্রের মাঝখানে বেশ ভালোই লাগছে। আমরা এই আইল্যান্ডটাতে এসেই বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। দূর থেকে এত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। আমাদের সুইডেনের সবথেকে সুন্দর ন্যাচারাল ট্যুরিস্ট স্পট বলতে পারেন এটাই, খুব ভালো লেগেছে। আর এখানে যদি গোথেনবার্গে আপনারা আসেন তাহলে অবশ্যই এই আর্কিপেলাগো ভিজিট করবেন, কখনোই নিরাশ হবেন না। আমরা একটু সন্ধে সন্ধে নামার আগে এসেছিলাম বলে মনে হয় প্লেসটাকে আরও অনেক বেশি ম্যাজিক্যাল লাগছিল। ওই যে দূরে একটা ব্রিজ টাইপের করা আছে, চলুন এখানে বেশ কিছুক্ষণ ঘুরে ওই দিকেও যাওয়া যাবে। এটা হলো একটা রেস্টুরেন্ট, আর ফেরি থেকে নামার পরে আপনি এই রেস্টুরেন্টটা দেখতে পাবেন। যদি চা কফি বা খাবার কিছু খেতে চান তাহলে অবশ্যই এটা ভিজিট করতে পারেন। এখন আমাদের ফেরি প্রায় আধ ঘন্টা পরে আছে, তো আমাদের হাতে আধ ঘন্টা টাইম আছে এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্যে। এই ব্রিজটা বেশ দূর থেকেই দেখা যাচ্ছিল, যার জন্যে ভাবলাম যে সামনে থেকে দেখি। আর এই ব্রিজের ওপরে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হোটেল। এই হোটেলে প্রচুর মানুষজন আসে আর এই সুন্দর আইল্যান্ডের মধ্যে একটি দিন কাটায়। যদি এই ব্যাপারটা আগে জানতাম তাহলে আমরাও অবশ্যই চেষ্টা করতাম এই আইল্যান্ডের মধ্যে একটা দিন থাকার জন্যে। এখানে লাইট আছে বলে জায়গাটা কিন্তু আরও অনেকটা বেশি অন্ধকার লাগছে। এই যে অটোরিকশা টাইপের যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলোর সাহায্যে আপনারা চাইলে এই পুরো আইল্যান্ডটা ঘুরে দেখতে পারেন। আর যেখানে একদম গ্রামে যেভাবে মানুষ বসবাস করে ঠিক সেই রকমভাবেই এখানকার মানুষজনও বসবাস করে। তবে এনাদের সিটির সাথে ট্রান্সপোর্টের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো এই ফেরি, যার জন্যে এই ফেরিগুলো এখানে লোকাল ট্রান্সপোর্ট হিসেবেও ইউজ করা হয়। এই রিক্সাগুলো যেমন এখানকার ট্যুরিস্টরা ইউজ করে ঠিক সেরকমভাবে এখানকার লোকাল মানুষজনও কিন্তু যাতায়াতের জন্য এইসব রিক্সাই ব্যবহার করে থাকেন। দেখুন এখন ঘড়িতে সময় 4টা থেকে 4:30 মতো বাজে, তার মধ্যেই কীরকম রাত হয়ে গেছে। এখানে অনেকগুলো আইল্যান্ড আছে, আর যদি এক একটা আইল্যান্ড আপনি ঘুরে দেখতে চান তাহলে অন্ততপক্ষে 3 থেকে 4 ঘন্টা টাইম হাতে নিয়ে অবশ্যই আসতে হবে। আর দিনের বেলা আসলে ঘুরতে আরও অনেক বেশি সুবিধা হবে। তবে এই যে এত সুন্দর একটা ভিউ, এটা আপনি কখনোই দিনের বেলা আসলে পারবেন না। এটা তো একদম অন্যরকম ম্যাজিক্যাল লাগছে, তাই না? তবে এই সবে ঘড়িতে 4টা থেকে 4:30 বাজে, তার মধ্যেই কিরম সন্ধে নেমেছে। যদি আর একটু দেরি
ফেরিতে সন্ধে হতো তাহলে হয়তো আরও বেশ কিছুটা টাইম আমরা এখানে থাকতে পারতাম। যা কি আর করা যাবে, সব সিজনেরই একটা ভালো দিক আছে আর একটা খারাপ দিক আছে। শুধুমাত্র ভালো দিকটা নিলে তো হবে না, খারাপ দিকটাও এনজয় করতে হবে। যেহেতু এখানে শীতকালে এত সুন্দর একটা উৎসবের মরশুম থাকে, তার জন্যে শীতকাল যেমন ভালো, ঠিক সেরকমভাবে শীতকালে প্রচণ্ড ঠান্ডা থাকে, তাই শীতকাল খারাপও বলা যায়। কিন্তু এখানকার মানুষ সেই ঠান্ডাকে ভয় না পেয়ে অতিরিক্ত এনজয় করেন। খুব এনজয় করলাম এই স্পটটা। এরপর কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে হবে। রাত্রেরও আরও আলাদা প্ল্যান আছে। দেখুন, ফেরিও আমাদের চলে এসছে, আর এই ফেরিটা ছিল প্রচুর বড়। ওপরে ছিল রেস্টুরেন্ট আর নিচে বসার জায়গা। আর কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। ওয়েদার ফোরকাস্টে তো সেরমই দেখাচ্ছে। তার আগে এখান থেকে চলুন আমরা বেরিয়ে যাই। এই ফেরিটাতে কিন্তু একজন মেয়ে ছিল, যে সবাইকে ওঠাচ্ছিল এবং নামাচ্ছিল। এই ঠান্ডার মধ্যে বারবার আসা যাওয়া করা সত্যিই খুব কষ্টের ব্যাপার। হ্যাটস অফ তাকে। যাক, আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, আর যে ব্রিজটা দিয়ে এতক্ষণ আমরা হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম, সেটাই এই ফেরি থেকে কি সুন্দর লাগছে। আর দূরে ওইটা মনে হচ্ছে চাঁদ উঠেছে, কিন্তু না, ওটা কিন্তু একটা লাইট। তাহলে চলুন, আজকে আমার এই ব্লগ এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে পরের নতুন একটি ব্লগে। আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে আমার নতুন সব ভিডিও আপলোড পেতে